সঙ্গীন প্রণয় শক্তি। লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির 25তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। আরও একটা ব্যস্ত দিনকে বিদায় জানিয়ে সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে চারিপাশ। বাইরে বৃষ্টি নেই, তবে প্রবল বেগে হাওয়ার তাণ্ডব চলমান। কৃতিকের বাড়িটা ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি শহরতলিতে হওয়ায় আশেপাশের নির্জন পরিবেশ ছাপিয়ে প্রশান্ত মহাসাগর থেকে আগত ঝিরিঝিরি হাওয়ার তাণ্ডবটা বরাবর একটু বেশি মনে হয়। কিন্তু আজ সন্ধ্যার ঝড়ো হাওয়াটা তার চেয়েও দ্বিগুণ মনে হচ্ছে। হঠাৎ করেই কেন এই ঝড়ো হাওয়া কে জানে। সারাদিন পরে মাত্রই ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে কৃতিক। পরনে ইতালিয়ানদের মতো আঁটো-সাঁটো ফর্মাল স্যুট। স্যুট গলিয়ে পুরুষালী শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। হাতে সিলভার রঙের রোলেক্স ঘড়ি। মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে সেট করা। এই কৃতিককে দেখলে কেউ ভুলেও বলবে না যে সে ছন্নছাড়া, বেপরোয়া আর উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে, যার কাছে নিজ জীবনের 2 পয়সার মায়াটুকু নেই। ওর ভেতরের মায়া আসক্তি যেটুকু আছে তা একমাত্র ওরুকে ঘিরেই। হু হু বাতাসের মাঝেই কৃতিক গ্যারেজে গাড়ি পার করে সোজা ঢুকে গিয়েছে বাসার মধ্যে। পাসওয়ার্ড টিপে হলরুমে পা রাখতেই একটা শুষ্ক ঢোক গিলল কৃতিক। পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে। কোনরূপ মানুষের আওয়াজ নেই, একটা নিঃশ্বাসের শব্দও নেই। তাহলে অরু, অনু ওরা কোথায়? সকালেই তো কৃতিক অরুকে বাড়িতেই দেখে গিয়েছে। তাহলে এখন কোথায়? অরু কি সত্যিই চলে গেল? মস্তিষ্কের ভেতর একের পর এক হামলা দিতে থাকা দানাবাঁধা অসহিষ্ণু প্রশ্নের উত্তর ভাবতে গিয়েই সুদর্শন তীক্ষ্ণ চোয়ালটা আরো খানিকটা তীক্ষ্ণ হয়ে উঠল কৃতিকের। দাঁত গিয়ে ঠেকল দাঁতের সাথে। ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুইচ বোর্ড চেপে হলরুমের আলো জ্বালালো। আলো জ্বালাতেই কিচেনের ওপাশ থেকে মিয়াও মিয়াও আওয়াজ করে গা ঢাকা দিল ডোরা। কৃতিক ডোরার দিকে এক নজর দৃষ্টিপাত করে ছেঁচিয়ে অরুর নাম করে ডেকে উঠল। অরু, অরু, এক্ষুনি নিচে নাম, নয়তো আমি উপরে গেলে তোর খবর আছে। না, দোতলার ঘর থেকে কোনরূপ আওয়াজ ভেসে আসলো না। অরুও হন্তদন্ত হয়ে নেমে এলো না। রাগে ফোঁস করতে করতে এবার কৃতিক নিজে সোজা দোতলায় গিয়ে অরুদের রুমে ঢুকে যায়। রুমে ঢোকা মাত্রই 2 চোখ খিচে বন্ধ করে ফেলল কৃতিক। যা ভেবেছিল তাই। অরু ওকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। রুমের মধ্যে এখন আর অরুর একটা সুতো অবশিষ্ট নেই। থাকলে হয়তো সেটাকেও চুলের মতো বাক্সবন্দি করে রাখত কৃতিক। এই মুহূর্তে মস্তিষ্কের রাগ, জিদ, হিংস্রতা সবকিছু ছাপিয়ে ভেতরটা তীব্র দহনে পড়ছে খুব। অরু কৃতিককে না জানিয়েই চলে গেল। কি করে পারলো এটা? বেশ কয়েক মিনিট পেরিয়ে গেলে বুকের ভেতরে অনেকটা অক্সিজেন মিশ্রিত বাতাস ভরে নিয়ে চোখ খোলে কৃতিক। চোখ খুলতেই আবারও সেই অজানা হাহাকার। অরু নেই। অরুর পায়ের নুপুরের রিনঝিন আওয়াজ নেই। অরুর শরীরের গন্ধ নেই। কিচ্ছু নেই, কিচ্ছুই নেই। এই মুহূর্তে পুরো বাড়িটাকে মৃত্যুপুরী ঠেকছে কৃতিকের নিকট। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে এখানে। শরীরের মাঝে কুণ্ডলী পাকিয়ে ওঠা তীব্র অস্থিরতা দমাতে একে একে কোট টাই ঘড়ি সবকিছু খুলে মেঝেতে ছুঁড়ে মারে কৃতিক। আজ আবারও বহুদিন বাদে সে পুরনো বিষণ্ণতা এসে হানা দিয়েছে মস্তিষ্কে। মনে হচ্ছে এমন দম বন্ধকর পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। যেহেতু কৃতিক অনেক দিনের চলমান চিকিৎসার প্রভাবে আগের চেয়ে ভালো আছে, তাই আপাতত নিজেকে সামলে নিতে পারছে। তবুও এসব কুচিন্তা ভাবনাগুলোকে দূরে ঠেলতে চায় ও। কিন্তু এই বদ্ধ রুমের ভেতরে এক ফোঁটা দম নেয়ার উপায় নেই। তাহলে কি করা যায়? অতঃপর কিছু একটা ভেবে দ্রুত দোতলা থেকে নেমে আসে কৃতিক। নিচে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ছোটমতো জীর্ণশীর্ণ কোনো ফ্ল্যাট নয়, অরুদের জন্য রেন্ট করা হয়েছে বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টাল ভবন। অরুদের অ্যাপার্টমেন্টটা ভবনের 3 তলায় অবস্থিত। আজ মেরি শেখ হার্টের রোগী, তাই খুব বেশি উপরে নেওয়া হয়নি বাসাটা। সন্ধ্যা থেকে সবকিছু গোছগাছ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছে অনেক। ওরা 3 জন ছাড়াও আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ হাতে হাতে অনেকটা সাহায্য করেছে সবকিছুতে। ছেলেটা বাঙালি, দেখতে শুনতেও বাঙালিদের মতোই শ্যামবর্ণের। স্বভাব চরিত্র মোটেও গুরুগম্ভীর নয়। কথায় কথায় হাসে, অন্যকেও হাসায়। আজমেরি শেখের মতো বিচক্ষণ মহিলাও তার কথায় হাসতে বাধ্য হয়।
রাজকে পেয়ে অনু অনেকটা নিশ্চিন্ত। ছেলেটা মায়ের ভালোই খেয়াল রাখতে পারবে, সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। রাজ প্রথমে এসে যে কাজটা করেছে, ওরুকে নিকনেম দিয়েছে পিচ্চি পাখি। রাজের এমন লুতুপুতু ডাকে ওরু বেশ বিভ্রান্ত। তাছাড়া সে পিচ্চিটা কোথায়? একটা বিবাহিত মেয়েকে পিচ্চি বলে? আশ্চর্য। অরু যখন হিবিজিবি ভাবতে ভাবতে দাঁড়িয়ে থাকে, রাজার কর্মকাণ্ড পরোক্ষ ছিল, তখনই ওর পাশে এসে দাঁড়ায় অনু। কাঁধের উপর কনুই ঠেকিয়ে বলে, ছেলেটা বেশ স্মার্ট, কি বলিস? আসার পর থেকেই কেমন সবাইকে মাতিয়ে রেখেছে। স্মার্ট না ছাই, আমাকে বলে কিনা পিচ্চি পাখি। তুই বলাবা, আমাকে কি পিচ্চি মনে হয়? অনু অরুর মাথায় ছাট্টি মেরে বলল, বোকা মেয়ে, তুই আমাদের মধ্যে সবার ছোট, তাই আদর করে পিচ্চি বলেছে। এতে গাল ফুলানোর কি আছে? অরু অনুকে সরিয়ে দিয়ে বলে, ও তুই বুঝবি না আপা, মন ভালো নেই, দূরে যা। এখানে না বোঝার কি হলো? আজীব। অনু আর কথা না বাড়িয়ে ঠোঁট উল্টে বিড়বিড় করতে করতে কিচেনের দিকে চলে যায়। অনু যেতেই রাজ অরুর দিকে ঘুরে তাকিয়ে বলে, এই যে পিচ্চি পাখি, দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারো। একা হাতে এতগুলো ওয়ালবোর্ড লাগানো যায়? রাজার কথায় অরু তেতে উঠে মুখ ঝামটি দিয়ে বলে, পারবো না, করলে করুন, না করলে ভাগুন। অরু চলে যেতেই রাজ মুচকি হেসে বলে, হাউ কিউট। রুমে এসে লাইট নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিল অরু। অরুর উদাস উদাস লাগছে খুব। কালকে তৈরি হওয়া বুকের মাঝের চিনচিন ব্যথাটা এখন তীব্রকার রূপ ধারণ করেছে। ঘুমানোর আশায় চোখ দুটো বন্ধ করলেই একটা অসম্ভব সুদর্শন রাগি রাগি মুখ এসে হানা দিচ্ছে চোখের পাতায়। কি চায় সে? কেন ঘুমোতে দিচ্ছে না? কেনই বা বুকের বাঁ পাশে তীব্র ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? কৃতিকের কথা ভাবতে গিয়ে অরুর অকস্মাৎ মনে পড়ে যায় ডোরার কথা। এখন অরু নেই, কৃতিক নির্ঘাত ডোরাকে বাড়ি থেকে বের করে দেবে। না না, ডোরার কথা চিন্তা করে অরু শোয়া থেকে উঠে বসলো। মনে মনে ঠিক করলো, কাল ভার্সিটি হয়ে কৃতিকের বাড়ি গিয়ে ডোরাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। কিন্তু রাতেই বা কখন শেষ হবে? আর আগামীকালই বা কখন আসবে? অস্ফুটে কথাটা উচ্চারণ করতেই আবারও চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল অরুর। বুকের ভেতর সেই এক তীক্ষ্ণ চিনচিন ব্যথা। অরুর কষ্ট হচ্ছে, অজানা কষ্ট, কিন্তু কার জন্য? বারবার মনে পড়ছে কৃতিকের মুখ থেকে উপড়ে আসা স্পষ্ট কথাগুলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানিস? তোর প্রেমে পড়া। গুনে গুনে 12 বছরের বড় হয়েও কৃতিক অরুর প্রেমে পড়েছে। কথাটা ভাবতেই শিহরিত হয়ে উঠছে অরুর হৃদয় মন সবকিছু। হাজার চেষ্টা করেও কৃতিকের কথা মাথা থেকে সরানো যাচ্ছে না। না চাইতেও ওই মুখটাই মনে পড়ছে বারবার। এ যেন মন মস্তিষ্কের এক তীব্র দোটানা। তার ভালো লাগছে না, এই উদাসীনতা। মনটা যে কি চাইছে নিজেও জানে না অরু। ওই জন্যই তো কৃতিককে না জানিয়ে চুপি চুপি চলে আসা। নয়তো কৃতিক সবার সামনে জেদের বসে কিনা কি করে বসতো কে জানে। কৃতিককে নিয়ে অহেতুক ভাবতে ভাবতে অরুর চোখ যায় রুমের পাশে টানা বারান্দাটার দিকে। অরু ভাবলো, একবার বারান্দায় গিয়ে দাঁড়াবে, তাহলে যদি ভেতরের কষ্ট কষ্ট ভাবটা একটু কমে আসে। যে ভাবা সেই কাজ। একটুখানি স্বস্তির আশায় এগিয়ে গিয়ে কাঁচ ঠেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ল ওরও। সঙ্গে সঙ্গে একরাশ দমকা হাওয়া এসে চোখে মুখে আছড়ে পড়ল ওর। এই রুমের বারান্দাটা ভবনের একেবারে পেছন দিকে। পেছনের রাস্তাটাও নির্জন। সোডিয়ামের মৃদু আলো ব্যতীত খুব বেশি আলো এখানে নেই। মানুষজনের আনাগোনাও তাই বেশ কম, যাকে বলে নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশের সাথে আজ বাইরের তীব্র বাতাসের তাণ্ডব নৃত্য চলছে। কি জানি কৃতিক কি করছে? মনের মাঝে প্রশ্নটা উকি দিতেই অরু মিনমিনিয়ে বলল, কি আর করবে, হয় কানে হেডফোন গুঁজে ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছে, নয়তো বাইক নিয়ে রাইডে বেরিয়েছে। বোরিং লোক একটা। বিড়বিড়িয়ে কথাটা বলে হাত দিয়ে বারান্দার কার্নিশে ভর করে মাথা নুইয়ে সোজা নিচের দিকে চাইল ওরও। নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠল ওর। নিজেকে ভুল প্রমাণ করতে সোজা উঠে দাঁড়িয়ে কয়েকবার চোখের পলক ছেড়ে পুনরায় নিচের দিকে তাকালো ওরও। দেখলো ওর দৃষ্টি বরাবর বাইকে হেলান দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে কৃতিক। চুলগুলো আগোছালো, ফর্মাল শার্টের হাতাটাও গোটানো, গলায় টাই নেই। সামনের দিকের কয়েকটা বোতাম অবাধে খুলে রাখা, যার ফলে ঢেউ খেলানো পরশা বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে বড্ড এলোমেলো লাগছে। ঘোলাটে দৃষ্টিটাও কেমন বেসামাল। এত দূর থেকেও কৃতিকের আহত দৃষ্টিতে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল ওর। কেন যেন মনে হচ্ছে
কৃতিক আর কারোর জন্য নয়, বরং ওর জন্যই দাঁড়িয়ে আছে এত রাতে। পড়ুও আর বারান্দায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। হুট করে কি ভেবে যেন ওড়নাটা নিয়ে সবার আড়ালে ছুটে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। মাথায় ভালোমতো ঘোমটা টেনে ছুটে এলো কৃতিকের কাছে। অরু নিচে নেমে এসেছে, তাও কৃতিক একইভাবে তাকিয়ে আছে অরুর পানে। কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিরক্তি নেই। দুই চোখে যা আছে তা হলো একরাশ মাদকতা। অরু সুতির থ্রি-পিস পরে আছে, মাথায় ওড়না দিয়ে ঘোমটা টানা, লম্বা সিল্কি চুলগুলো পুরোপুরি বাঁধনহারা। অরু কৃতিকের কাছে এগিয়ে আসতেই কৃতিক দুহাতে ওর কোমর আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে হিসিয়ে বলল, তোকে হুট করে বউ বউ লাগছে জান। কৃতিকের কথা স্পষ্ট নয়, মাথাটাও কেমন টলছে, মুখ দিয়ে অ্যালকোহলের বিশ্রী গন্ধ বের হচ্ছে। অরু চোখ মুখ কুঁচকে বলল, আপনি অ্যালকোহল খেয়ে বাইক রাইড করে এতদূর চলে এসেছেন? কৃতিক হাসূচক মাথা নাড়ালে অরু পুনরায় বলে, যদি কিছু হয়ে যেত? কৃতিক ওর কথায় তোয়াক্কা না করে নিভু নিভু চোখে বলল, তুই আমায় ছেড়ে কেন চলে এলি? এখন কি করে থাকবো আমি? একটু তো চোখের সামনে দেখতাম, সেটাও তোর মায়ের সহ্য হলো না? অরুর কাছে কৃতিকের এরূপ পুরোপুরি নতুন। ও কখনো কৃতিককে এমন নরম সুরে কথা বলতে শোনেনি, আজই প্রথমবার। কৃতিকের বলা প্রত্যেকটা কথা অরুর শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বুকের মাঝে জমতে থাকা সে তীব্র চিনচিন ব্যথাটা হুট করে কেমন উবে গিয়েছে। পাছে এসে ভর করেছে অজানা এক প্রশান্তি। কি নাম দেয়া যায় এই প্রশান্তির, জানা নেই অরুর। অরু চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কৃতিক অরুর ওড়নাতে নাক ঘষে দুহাতে ওকে আরো খানিকটা কাছে টেনে বলল, হার্টবিট, ফিরে চল আমার সাথে। তুই তো আমার, ওকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তো, বল যাবি? কৃতিকের প্রশ্নের কোনো উত্তর নেই অরুর কাছে। ও তো এখনো কৃতিককে নতুন রূপে আবিষ্কার করায় ব্যস্ত। এ কোন কৃতিককে দেখছে ও? অরু যখন কৃতিকের বাহুডোরে দাঁড়িয়ে কৃতিককে নিয়ে হাজারো চিন্তায় বিভোর, তখনই কানে আসে অনুর গলার কর্কশ আওয়াজ। উপর থেকে হাঁক পেড়ে পেড়ে ওকে ডাকছে অনু। বারবার বলছে, রাতের বেলা কোথায় গেল মেয়েটা? রুমে দাঁড়িয়ে অনু ডাকছে বুঝতে পেরে অরু নিজের মাথার ঘোমটাটা আরো ভালো করে টেনে নিয়ে কৃতিককে উদ্দেশ্য করে বলে, মোবাইল কোথায় আপনার? মোবাইল দিয়ে কি করবি? দরকার আছে দিন। কৃতিক অরুর ওড়নাতে নাক ঘষতে ঘষতে বলল, পকেটে মনে হয়। কৃতিক টলছে, তাই অরু নিজেই ওর পকেট থেকে মোবাইলটা বের করে কল দিল প্রত্যয়ের নাম্বারে। প্রত্যয় ফোন রিসিভ করে ওপাশ থেকে কিছু বলার আগেই অরু এক নিঃশ্বাসে বলল, ওনাকে না মানে কৃতিক ভাইয়াকে আমাদের বাসার সামনে থেকে নিয়ে যান, উনি ড্রাঙ্ক হয়ে আছেন। প্রত্যয় চমকে গিয়ে বলল, কি বলছো? কোথায় আছে ভাই? অরু মিনমিনিয়ে বলল, আমাদের নতুন বাসার পেছনের রাস্তায়। প্রত্যয় হাসূচক মাথা নাড়িয়ে বলল, ওয়েট, আমি এক্ষুনি আসছি। প্রত্যয় কল কাটার আগে অরু একটু আগ বাড়িয়ে বলল, ভাইয়া, আপাকে কিছু বলবেন না দয়া করে। প্রত্যয় একটা দীর্ঘ শ্বাস ছেড়ে জানায়, যদিও বা কৃতিক ভাই এসবে পরোয়া করে না, তবুও তুমি যখন বলেছ তখন বলবো না। অরু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিয়ে কৃতিককে বলল, আপনি থাকুন, আমি আসছি। আপা তখন থেকে ডাকছে, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কৃতিক এদিক ওদিক মাথা নাড়িয়ে ঘোর আপত্তি জানিয়ে বলে, উহু, কোথায় যাবি না, তুই আমার সাথে ঘুমাবি এখন, ঠিক সেই রাতের মতো তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবো আমি। কৃতিকের কথায় অরু মনে মনে বলে, আপনি স্বাভাবিক থাকলে এমন আচরণ করেন না কেন বলুন তো? এমন ব্যবহার করলে তো আমি কবে আপনার প্রেমে পড়ে যেতাম। নতুন সূর্যের উদয় হয়েছে ধরণীতে। কৃতিকের বাড়িটা যেমন পুরোপুরি নির্জন নিরিবিলি, ঘুম থেকে উঠলে মনে হয় মৃত্যুপুরী। এখানে মোটেও তেমনটা নয়। সকাল সকাল বেশ ভালোই গাড়ি ঘোড়ার মানুষজনের শোরগোল শোনা যায়। নতুন পরিবেশ, তাই খুব সকাল সকালই ঘুম ভেঙেছে অরুর। ঘুম ভেঙেছে কথাটা অবশ্য পুরোপুরি মিথ্যে। কাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি অরুর। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে, আর এখন ঘুম থেকে উঠে রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। রেডি হয়ে বের হওয়ার সময় মায়ের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছে ওকে। কোথায় যাচ্ছ, কখন ফিরবে, কত দূরে ভার্সিটি, আরও কত কি। প্রথমে তো স্বয়ং রাজকে ঝুলিয়ে দিতে চেয়েছিল কাঁধের মধ্যে, পরে অবশ্য কোনো মতে কথা কাটিয়ে বেরিয়ে এসেছে ওরও। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মেট্রো ধরে সোজা ভার্সিটিতে যাওয়া যায়, কিন্তু আজকে তো মঙ্গলবার, কৃতিকের ক্লাস নেই। সেটা মনে করতেই ওরও পিছপা হাঁটে। আজ আর ভার্সিটিতে যাওয়ার ইচ্ছে নেই ওর, বরং উল্টো পথে গিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে পড়ে ওর চেনা গন্তব্যের উদ্দেশ্যে।
চেনা পরিচিত অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে ওরও। সকাল সকাল যে আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিল, বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে সেই আত্মবিশ্বাস কর্পূরের মতো কেমন হাওয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে মুখগহ্বরে একটুও তরল অবশিষ্ট নেই শুষ্ক গলাটাকে ভেজানোর জন্য। ঠান্ডা আবহাওয়ার মাঝেও হাতের তালু কেমন ঘেমে উঠেছে, পা দুটো কেমন ঝিনঝিন করছে। তবুও সকল চিন্তা ভাবনা, ভয় ডরকে পিছু হটিয়ে ঘরের দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল ওরও। প্রথমে ভেতরে গিয়ে কৃতিককে কি বলবে না বলবে সেই কথাগুলো হাজারবার প্র্যাকটিস করে নিয়েছে দরজার বাইরে দাঁড়িয়ে। অতঃপর পাসওয়ার্ড টিপে সোজা বাসার মধ্যে। হলরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকারে চোখ দুটো কুঁচকে এলো ওরুর। দেখল বরাবরের মতো ঘরময় অন্ধকার করে কানে মস্ত বড় হেডফোন লাগিয়ে কাউচে আধশোয়া হয়ে বসে বাইক রাইডিং গেম খেলছে কৃতিক। অরুকে না দেখেই ওপাশ থেকে তার গমগমে আওয়াজ ভেসে এলো, কি চাই? অরু কাঁধে ঝোলানো চামড়ার ব্যাগটা হাতে নিয়ে খুঁড়তে খুঁড়তে বলল, ডোরাকে নিতে এসেছি। তৎক্ষণাৎ কানের হেডফোন খুলে পেছনে তাকিয়ে কৃতিক দাঁত কটমটিয়ে বলল, ডোরা কি তোর বাপের কেনা সম্পত্তি যে চাইলেই নিয়ে যাবি? অরু মিনমিনিয়ে বলল, ডোরা আমার মেয়ে, ও আমার সাথেই থাকবে। কৃতিক ভ্রু কুঁচকে বলল, আমাকে কি তোর বিড়াল মনে হয়? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব শুনি? অরু মাথা তুলে বলল, আপনাকে তো কিছু বলিনি। মুখে মুখে তর্ক করছিস? কাছে আয়। দিনের বেলাতেও পুরো বাড়ি রাত হয়ে আছে। ওরু একটা শুষ্ক ঢোক গিলে শুধালো, কাছে এলে কি করবেন? আমার যা খুশি তাই করব। এখন চুপচাপ কাছে আসবি, নাকি আমি উঠে টেনে হিঁচড়ে থাপ্পড় দিয়ে কাছে টেনে আনবো? সেটা তোর ইচ্ছা, ডিপেন্ডস অন ইউ। এই বলে আবারও পেছনে ঘুরল কৃতিক। অরুর অজানা এক বিশ্বাস, কৃতিক ওকে কাছে পেলে কিছুই বলবে না। সে বিশ্বাস থেকে পা টিপে টিপে কৃতিকের কাছে এগিয়ে গেল ওরও। ও পাশে এসে দাঁড়াতেই কৃতিক পুনরায় হুকুম করলো, পাশে বস। অরু তাই করলো। চুপচাপ কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসলো। অরু বসেছে কি বসেনি, তৎক্ষণাৎ ওর কোলের ওপর মাথা দিয়ে শটান শুয়ে পড়ল কৃতিক। কৃতিকের এমন অকস্মাৎ কাণ্ডে অরুর নড়াচড়া বন্ধ হয়ে গেল। এতক্ষণ ধরে ছোট্ট মেদহীন পেটটা শ্বাস প্রশ্বাসের তালে তালে যে ওঠানামা করত, সেটাও পুরোপুরি বন্ধ। ওর এমন স্ট্যাচু হয়ে আছে দেখে কৃতিক চোখ খুলে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কিরে, শ্বাস করছিস না কেন? মরে যাবি তো। করছি। কৃতিক পুনরায় চোখ বন্ধ করে ওর হাতটা মাথায় রেখে বলল, কাল সারা রাত ঘুমাতে পারিনি, মাথা ব্যথা করছে, এখন ঘুমাবো। যতক্ষণ ঘুমাবো হাত যাতে মাথা থেকে না নড়ে। কৃতিকের কথায় ওর খুব বেশি অস্বস্তি হলো না। ওর মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে ওর ঠোঁট টিপে হেসে মনে মনে বলল, কাল রাতে যা পাগলামি করেছেন তাতে মাথা ব্যথা হওয়ারই কথা। ওর হাতের স্নিগ্ধ পরশে কৃতিক ঘুমের দেশে পাড়ি জমাতে জমাতে হাসকি স্বরে বলল, অরু। হুম। কৃতিক এবার উপর হয়ে শুয়ে বলল, তুই পুরোপুরি আমার হয়ে যা, বিলিভ মি, আমি তোকে মাথায় করে রাখবো, একটুও বকবো না, একটুও মারবো না। কৃতিকের করা অস্পষ্ট স্বীকারোক্তি আদৌ অরু শুনেছে কি শোনেনি কে জানে। মায়ের মাথায় বিলি কেটে তেল মালিশ করে দিয়ে মাকে ঘুম পাড়িয়ে মাত্র রুমে এসেছে অনু। রুমে আসা মাত্রই অনু দেখতে পায় ভাইব্রেট মোডে থাকা ফোনটা সে তখন থেকে কেঁপে কেঁপে উঠছে। অনু এগিয়ে গিয়ে ফোন কানে তুলতে প্রত্যয় অসহায় সরে বলল, তোমাকে দেখতে ইচ্ছে করছে অনু। অনু মৃদু হেসে বলল, কি করে দেখবেন? এখন তো আর হসপিটালে যেতে হয় না। ক্যাফের জবটাও মায়ের ভয়ে ছেড়ে দিয়েছি। মা এসব একদম পছন্দ করেন না। প্রত্যয় ত্যক্ত হয়ে বলল, আমি তোমাকে দেখতে চাই ব্যাস, কিভাবে দেখা করবে সেটা আমি জানি না। অনু একটু ভেবে বলল, দেখি গ্রোসারির কথা বলে বের হতে পারি কিনা, পারলে জানাবো আপনাকে, হয়তো সাথে করে অরুকেও ধরিয়ে দেবে মা। প্রত্যয় হেসে জবাব দিল, নো প্রবলেম। মনে মনে বলল, ভাইকে ম্যানেজ করে নিয়ে আসতে পারলে অরু অটোমেটিক ম্যানেজ। সারাদিন পার করে গোধূলি লগ্নে ঘুম ভাঙল কৃতিকের। আড়মোড়া ভেঙে চোখ খুলতে চোখের সামনে ভেসে উঠল ঘুমন্ত এক মায়াপরীর স্নিগ্ধ মুখশ্রী। এটা অরু, কৃতিকের ব্যক্তিগত অরু, যে এই মুহূর্তে কৃতিকের মাথাটা কোলে নিয়ে কাউচে হেলান দিয়ে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। ওর নরম তুলতুলে হাতটা এখনো কৃতিকের চুলের ভাঁজে নিবদ্ধ। আজকাল অরুর একটু একটু আত্মসমর্পণে বেশ খুশি কৃতিক। অরুকে দেখতে দেখতে কৃতিকের ঠোঁট দুটো প্রসারিত হলো আন্তরিকতা জড়ানো হাসিতে। পরক্ষণেই হাতের কবজিতে এঁটে থাকা ঘড়িতে এক নজর চোখ বুলিয়ে উঠে বসে কৃতিক।
অন্য পাশ থেকে একটা পাতলা ফিনফিনের চাদর এনে অরুর গায়ে জড়িয়ে দিয়ে সোজা চলে যায় দোতলায়। অরুর যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা প্রায়। কোনো মতে ঘুমু ঘুমু চোখে উঠে বসে। চারিদিক পর্যবেক্ষণ করে আঁতকে ওঠে ওরও। দাঁত দিয়ে জিভ কেটে তাড়াহুড়ো করে উঠতে উঠতে বলে, এই রে, আমার তো ফিরতে হবে। কখন ঘুমিয়ে পড়লাম আমি? উঠে দাঁড়িয়ে হাতের ঘড়িতে সময় দেখতে দেখতেই অরুর চোখ যায় কিচেন কাউন্টারের দিকে। সেখানে বসে বসে কফি পান করছে কৃতিক। তার পরনে লেদার জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম। পাশের স্টুলে হেলমেট রাখা। দেখে বোঝা যাচ্ছে বাইক নিয়ে বের হবে। সেই সকালে এসে এমন সন্ধ্যা বাঁধিয়ে ফেলবে ভাবতে পারেনি ওরও। এই মুহূর্তে মায়ের করা হাজারটা প্রশ্নের ভয়ে তটস্থ হয়ে গিয়েছে ও। তাই কোনো কিছু না ভেবেই দ্রুত এগিয়ে গিয়ে পিছন থেকে কৃতিকের জামা টেনে ধরে কাঁদো কাঁদো সুরে ওরও বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে তো, বাসে কিভাবে ফিরবো? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, ফিরতে হবে না, থেকে যা। মজা করবেন না, আমাকে যেতে হবে। মা আছে তো, আমার ম্যাচ আছে, প্রত্যয়কে কল দিয়ে আসতে বলেছি, ও তোকে নিয়ে যাবে। কৃতিক দিয়ে আসবে না শুনে ওর কি একটু অভিমান হলো না? হলো তো বটে। তবুও ও বাচ্চাদের মতো কৃতিকের জ্যাকেট টানতে টানতে বলল, কখন আসবে সে? আমাকে এক্ষুনি ফিরতে হবে। কৃতিক এবার অরুকে নিজের থেকে ছাড়িয়ে বলল, কতবার বারণ করেছি, আমার কাছে আসবি না, আমাকে ধরবি না, কথা শুনিস না কেন? কৃতিকের কথায় অরুও তেতে উঠে ঝাঁঝ নিয়ে বলল, কেন বারণ করছেন? আমার শরীরে কি নোংরা লেগে আছে? কৃতিক এবার উঠে দাঁড়িয়ে অরুর দিকে এগোতে এগোতে বলল, তোর শরীরে কি লেগে আছে সেটা কেবল আমিই জানি। কৃতিকের হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া গলার আওয়াজে খানিকটা ভড়কে গেল অরু। মাথা উঁচু করে এক নজর কৃতিকের দৃষ্টি পরখ করে ওর এগিয়ে আসার তালে তালে পেঁচাতে পেঁচাতে শুষ্ক ঢোক গিলে অরু শুধায়, কি লেগে আছে? কৃতিক বাঁকা হেসে বলল, এভাবে পিছিয়ে যাচ্ছিস কেন? অরু কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আপনি এগোচ্ছেন তাই, ভয় করছে। নিজের স্বামীকে এতটা ভয় পেলে হবে? কৃতিকের মুখে স্বামী শব্দটা শোনার সঙ্গে সঙ্গে অরুর পিঠ গিয়ে ঠেকলো কাছের দেয়ালে। কৃতিক ধীর পায়ে অরুর খুব কাছে এগিয়ে এসে ওকে একটানে ঘুরিয়ে দিল। অরু এখনো কাছের দেয়ালের সাথে ছিটিয়ে আছে। তীব্র হৃদস্পন্দনের তালে ক্রমাগত ওঠানামা করছে ওর ছোট্ট নারী দেহটা। কৃতিক এক হাতে অরুর রেশমের মতো লম্বা চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের পাশে রেখে দিল। অন্য হাত দিয়ে একটানে খুলে ফেলল পেটের উপর ফুল বানিয়ে বাঁধা টপস এর লম্বা ফিতেটা। হঠাৎ করে এই ফিতে খুলে ফেলার দরুন জামার গলাটা একেবারে ঢিলে হয়ে গিয়েছে। অরুর হাত পা অজানা লাভডুবের দরুন অবশ হয়ে আছে। কোন এক অদৃশ্য শক্তি বলে মুখ ফুটে কথা বলার বাকশক্তিটুকু অবশিষ্ট নেই ওর মাঝে। শরীরের তরুণে তরুণে কুণ্ডলী পাকিয়ে ওঠা নারীসত্তার কাছে হেরে গিয়ে চুপচাপ চোখ বন্ধ করে কাছের দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে ওরও। কৃতিক ঘোর লাগা চোখে অরুর ফর্সা কামুক পৃষ্ঠদেশে তাকিয়ে একটা শুষ্ক ঢোক গিলল। অতঃপর এক হাত দিয়ে ওর বাহু চেপে ধরে মুখ বাড়িয়ে দিল পিঠের মাঝ বরাবর। তবে ঠোঁট দিয়ে ঘাড় স্পর্শ করার আগেই ওদের মাঝে ধূমকেতুর হলকার মতো হঠাৎ জ্বলে ওঠা অবাধ্য অনুভূতিকে শিথিল করে দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে প্রত্যয়। ভাই, অরুকে প্রত্যয় ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চুল দিয়ে অরুর পিঠটা ঢেকে দিল কৃতিক। অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, তুমি গাড়িতে ওয়েট করো, আমি ওরকে পাঠিয়ে দিচ্ছি। প্রত্যয় হাসূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলে কৃতিক আবারও অরুর জামার ফিতায় হাত দেয়। এবার অরু সংকুচিত হয়ে পিছিয়ে গিয়ে বলল, কি করছেন? কৃতিক জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে আবারও দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিচ্ছু করব না, পেছনের ঘোর পেতাটা লাগিয়ে দেই, তোর না লেট হয়ে যাচ্ছে? অরু এবার হাসূচক মাথা নাড়িয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। কৃতিক আলতো হাতে পিতাটা লাগিয়ে দিতে দিতে বলল, রাতে বারান্দায় আসবি, আমি নিচে ওয়েট করব। অরুর আপাতত হাঁ না কিছু বলার মতো অবস্থা নেই। গোল গোল গাল দুটো রক্তরাঙা হয়ে মনে হচ্ছে এক্ষুনি ফেটে পড়বে। কান দুটো উষ্ণতার শিখরে পৌঁছে গিয়েছে সেই কখন। মুখ তুলে আর কৃতিকের চোখের দিকে চাওয়ার সাহস হলো না ওর। কোনো মতে ব্যাগটা হাতড়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তারপর সোজা গাড়ির মধ্যে। অরু বেরিয়ে যেতে ডোরা কৃতিকের পায়ের কাছে এসে মিয়াও মিয়াও লাগিয়ে দিয়েছে। কৃতিক ডোরাকে দেখে উপহাস করে হেসে বলল, তোর মালখিন তো তোকে না নিয়ে চলে গেল। সেই মন ইউ ডোরা। হ্যাঁ। এ ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও।
দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।